স্বাগত সকলকে হৃদিতা শেহরিনের এই নিয়মিত আয়োজনে। হৃদিতা শেহরিনের নিয়মিত আয়োজনের আজকের আয়োজন জহির রায়হানের কালজয়ী উপন্যাস আরেক ফাল্গুন। জহির রায়হানের পরিচয় শুধু এদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা হিসেবেই নয়, আমাদের কথা সাহিত্যেরও তিনি একজন অগ্রগণ্য ব্যক্তিত্ব। স্বাধীনতা যুদ্ধে বিজয়ের পর তার বিয়োগান্ত অন্তর্ধানের ঘটনাটা জাতিকে কেবল হতবাকই করেনি, আমাদের চলচ্চিত্র শিল্প এবং কথা সাহিত্যকেও অনেকখানি রিক্ত করে দিয়ে গেছে। তার লেখায় বারংবার ফুটে উঠেছে আমাদের ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত সংগ্রামী অভিযাত্রার প্রতিটি পর্যায়। শুরু হচ্ছে আরেক ফাল্গুন। আজ শুনবেন পর্ব 2। ক্লাসে মন বসছিল না সালমার। প্রফেসর নার্ভাস সিস্টেমের উপর বক্তৃতা দিচ্ছিলেন, আর সে ভাবছিল তার কারারুদ্ধ স্বামীর কথা। মাঝে মাঝে এমনি হয় তার। মনটা খারাপ থাকলে অথবা কোনো আন্দোলনের সামনে এসে দাঁড়ালে বা কোনো মিছিল দেখলে, কোনো সভা সমিতিতে গেলে স্বামীর কথা মনে পড়ে যায়। বড় বেশি মনে পড়ে তখন। কে জানে এখন কেমন আছে রওশন। শেষ চিঠিটা মাসখানেক আগে পেয়েছিল, তারপর আর কোনো চিঠি আসেনি। আগে নিজ হাতে লিখত, কি সুন্দর হাতের লেখা ছিল তার। আজকাল অন্যের হাতে লেখায়। হাতের কথা মনে হতে মুখখানা ব্যথায় লাল হয়ে এলো তার। দুখানা হাতি হারিয়েছে রওশন, একখানাও যদি থাকতো। প্রথমটাই কিছুই জানতো না সালমা। শুনেছিল রাজশাহী জেলে নাকি গুলি চলেছে। শুনে আর্তচিৎকারে কিংবা গভীর কান্নায় ফেটে পড়েনি সে। বোবা দৃষ্টি মেলে শুধু আকাশের দিকে তাকিয়েছিল। মুহূর্তের জন্য চারপাশের এই সচল পৃথিবীর সমস্ত কোলাহল ভুলে গিয়ে জানালার দুটো শিক দুহাতে ধরে নির্বাক দাঁড়িয়েছিল সে। বুকের ঠিক মাঝখানটায় আশ্চর্য এক শূন্যতা। হয়তো মারা গেছে রওশন। পরে শুনল মরেনি, ভালোই আছে সে, সুস্থ আছে। এই ঘটনার মাস দুয়েক পরে রাজশাহী জেলে রওশনের সঙ্গে দেখা করতে যায় সালমা। জেল অফিসের সেই অপরিসর ঘরে সেদিন সহসা যেন মাথায় বাজ পড়েছিল ওর। যে বলিষ্ঠ হাত দিয়ে তাকে আলিঙ্গন করত, সে দুটো হাতি হারিয়েছে রওশন। শার্টের হাতা জোড়া শুধু ঝুলে আছে কাঁধের দুপাশে। সালমার মুখের দিকে তাকিয়ে হয়তো তার মনের ভাবটা আঁচ করতে পেরেছিল। তাই ক্ষণিকের জন্য সেও কেমন উন্মনা হয়ে পড়েছিল। সেই প্রথম অতি কষ্টে বাঁধ ভেঙে আসা কান্নাকে সংযত করল সালমা। আস্তে করে শুধালো, কেমন আছো? শূন্য হাতা জোড়া সামান্য উঠল, ঠোঁট কাঁপল। রওশন মৃদু গলায় জবাব দিল, ভালো। নিজেকে বড় বিপন্ন মনে হলো সালমার। মনে হলো শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে ওর। বুকের নিচে একটা চিনচিনে ব্যথা। সালমা সহসা প্রশ্ন করে বসল, খাও দাও কেমন করে? বলে কেমন যেন অপ্রস্তুত হয়ে গেল সে। মুখের রং হলদে থেকে নীলে বদল হলো। চোখ জোড়া অন্যদিকে সরিয়ে নিয়ে
রওশন ইতস্তত করে জবাব দিল, বন্ধুরা খাইয়ে দেয়। বলতে গিয়ে গলাটা ধরে এসেছিল ওর, আর সালমার চোখে টল টল করে উঠেছিল দুফোঁটা পানি। ভাত না হয় বন্ধুরা খাইয়ে দেয়, কিন্তু কেমন করে বিড়ির ছাই ফেলে সে, কেমন করে বইয়ের পাতা উল্টায়, কেমন করে জামা কাপড় পরে। ভাবতে গিয়ে হৃৎপিণ্ডটা ব্যথার মোচড় দিয়ে উঠল ওর। অনেকক্ষণ চুপ থাকার পর মুখ তুলে শুধল, দু হাতেই লেগেছিল। হ্যাঁ, রওশন জবাব দিল। আর কয়েক ইঞ্চি এদিক ওদিক হলে হে জন্মে আর দেখা পেতে না। সহসা শব্দ করে হেসে উঠল রওশন। অপরিসর সেই ঘরের দেয়ালে প্রতিহত হয়ে সে হাসি তীরের ফলার মতো এসে বিঁধল সালমার কানে। সালমা শিউরে উঠল। লোকটা কি পাগল হয়ে গেল নাকি? শূন্য হাতা জোড়া তখনও কাঁপছে হাসির দমকে। রওশনের সঙ্গে সালমার প্রথম আলাপ হয়েছিল এক শাওন ঘন রাতে, ঢাকাতে ওদের টিকাটুলির বাসায়। তখন সালমা স্কুলে পড়ে, বয়সে আরো অনেক ছোট ছিল। তখন 48-এর ভাষা আন্দোলন অনেকটা থিতিয়ে এসেছে। গ্রেফতার করে কয়েকশো লোককে আটক করা হয়েছে জেলখানায়, অনেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ঝুলছে। রওশনের নামেও পরোয়ানা বেরিয়েছিল, আর তাই আজ এখানে কাল সেখানে গা ঢাকা দিয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছিল সে। একদিন শাওনের রাতে রিমঝিম বৃষ্টি ঝরছিল। দাদার সঙ্গে রওশন এলো ওদের বাসায়। বৃষ্টিতে গায়ের কাপড় ভিজে গেছে। গামছায় গা মুছে নিয়ে দাদা ডাকলেন, সালমা, শুনে যা তো। এই আসি। দাদার ঘরে এসে রওশনকে দেখে লজ্জায় কুঁকড়ে গিয়েছিল সালমা। লম্বা গড়ন, উজ্জ্বল রং, তীক্ষ্ণ চেহারা। দাদা পরিচয় করিয়ে দিলেন, আমার বন্ধু রওশন, আর এ আমার বোন সালমা, ক্লাস 9-এ পড়ে। সালমা হাত তুলে আদাব জানালো তাকে। রওশন মৃদু হেসে জিজ্ঞেস করল, কোন স্কুলে পড়ছো? কামরুন্নেসায়। দাদা বললেন, মাসখানেক ও এখানে থাকবে সালমা, ওর দেখাশোনার ভার কিন্তু তোমার উপর। মাসখানেকের জন্য ওর ভার নিয়েছিল সালমা। জীবনের জন্য নিতে হবে কে জানত। ক্লাস শেষে উঠে দাঁড়াতে গিয়ে পুরনো দিনের স্মৃতিটা যেন স্বপ্নের মতোই মনে হলো। শহরের এই অংশটা পুরানো আর ভাঙাচোরা। বাড়িগুলো সব একটার সঙ্গে আরেকটা একেবারে ঠাসা। দরজাগুলো সব এত ছোট যে ভেতরে যেতে হলে উপুড় হয়ে ঢুকতে হয়। রাস্তাগুলো খুবই সরু সরু। অনেক জায়গায় এতটাই সরু যে পাশাপাশি একটার বেশি দুটো রিক্সা যেতেই পারে না। এমনই একটা সরু রাস্তার ওপরে মতি ভাইয়ের ছোট রেস্তোরাঁ। সকাল থেকে মনটা কেমন যেন উন্মুখ হয়ে আছে তার। কাউন্টারে বসে এতক্ষণ ফজলুর সঙ্গে তর্ক করছিল। ফজলু বলছিল, আমি নিজ কানে শুনে এলাম, করাচিতে কোন এক মন্ত্রী মারা গেছে, তার জন্য খালি পায়ে হেঁটে শোক করছে ওরা। আর তুমি বলছো মিথ্যে কথা? তুমি একটা আস্ত উল্লুক। মতি ভাই গাল দিয়ে উঠল। মন্ত্রীর জন্য শোক করতে ওদের বয়েই গেছে, আসলে অন্য কোনো কারণ আছে। আমার তো মনে ধাঁধা লাগছে, মনে হচ্ছে কিছু একটা ঘটবে। আর জানো, কাল রাতে আমি একটা বিশ্রী স্বপ্নও দেখেছি। মনে আছে সেবারও আমি একটা দুঃস্বপ্ন দেখেছিলাম? ওই সেই সেবার, মনে পড়ছে না?
সে এক জমানা গেছে ভাই। আমার তো মনে হয়েছিল দুনিয়াটাই বুঝি ফানা হয়ে যাবে। চারদিকে শুধু হরতাল আর হরতাল। ইউনিভার্সিটির ছাত্ররা, মেডিকেল কলেজ, সেক্রেটারিয়েট, হরদেও গ্লাস ফ্যাক্টরি, ব্রিক ওয়ার্কস, রেলওয়ে, সব হিসেব দিয়ে কি আর শেষ করা যায়? আর মিছিলের তো অন্তই ছিল না। এই গলি দিয়ে একটা বেরুচ্ছে তো ও গলি দিয়ে আরেকটা। সবার হাতে এই এত বড় বড় সব প্ল্যাকার্ড, তাতে লাল কালিতে লেখা, খুনিরা সব গদি ছাড়ো। সে এক জমানা গেছে ভাই। একটানা এত কথা বলতে গিয়ে ঘেমে উঠল মতি ভাই। কোলের উপর থেকে গামছাখানা তুলে নিয়ে গায়ের ঘাম মুছল সে। তারপর সামনে ঝুঁকে পড়ে বলল, জানো, এই যে বসে আছি, এখান থেকে 20 হাত দূরে ওই ওই যে ল্যাম্পপোস্টটা দেখতে পাচ্ছ, ওটার নিচে গুলি খেয়ে মারা গেল আমাদের আমিনার 12 বছরের বাচ্চা ছেলেটা। ল্যাম্পপোস্টে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ কোত্থেকে একটা পুলিশের গাড়ি এসে থামলো ওখানটায়। পুলিশ দেখে কি যে বলবো ভাই, এতটুকুন বাচ্চার সে কি সাহস! চিৎকার করে বলল, জুলুমবাজ ধ্বংস হোক। মতি ভাই যখন কথা বলছিল, ঠিক তখন চা খাবে বলে রেস্তোরাঁ এসে ঢুকলো মুনিম আর রাহাত। মতি ভাই তাকিয়ে দেখলো ওদের পা জোড়া নগ্ন। দেখে খুশিতে নড়ে চড়ে বসলো সে। এবার ওদের জিজ্ঞেস করে আসল খবর জেনে নিতে পারবে। সকালে অবশ্য একটা ছেলেকে মতি ভাই পাঠিয়েছিল মোড়ে যে মেয়েদের স্কুল আছে সেখান থেকে খবর আনতে, কিন্তু মেয়েরা নাকি গালাগালি করে তাড়িয়ে দিয়েছে ওকে। বলেছে, অমন ছেঁড়া কাপড় পরে থাকলে কি হবে, টিকটিকিদের আমরা ভালো করে চিনি। খবরদার, এখানে যদি আবার আসো তাহলে ইট মেরে মাথা ফাটিয়ে দেব। এটা ওদের বাড়াবাড়ি। একজনকে না জেনে শুনে টিকটিকি বলা উচিত হয়নি ওদের। মনে মনে ব্যাপারটা একটু তলিয়ে দেখতে চেষ্টা করলো মতি ভাই। কিন্তু দেশের যে অবস্থা হয়েছে, তা ওদেরই বা কি দোষ? কে গোয়েন্দা আর কে ভদ্রলোক সেটা বোঝাই বড় মুশকিল। অদূরে বসা রাহাত আর মুনিমের দিকে বার কয়েক ফিরে ফিরে তাকালো মতি ভাই। চা খাচ্ছেন আর চাপা গলায় কি যেন আলাপ করছেন। মতি ভাইয়ের ভীষণ ইচ্ছে হলো ওরা কি বলছে শুনে আসতে, কিন্তু সাহস হলো না তার। কে জানে, যদি ছেলে দুটো আবার তাকে গোয়েন্দা বলে সন্দেহ করে বসে। কিংবা এমনও তো হতে পারে যে ছেলে দুটোই গোয়েন্দার লোক। আজকাল তো এসব হরদমি করছে। একটু পরে চা খেয়ে উঠে কাউন্টারে পয়সা দিতে এলো মুনি। মতি ভাই আর নিজেকে সামলাতে পারলো না। চাপা গলায় জিজ্ঞাসা করলো, আপনারা সবাই আজ খালি পায়ে হাঁটছেন কেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুনিম আর রাহাত পরস্পরের দিকে তাকালো। তারপর সামনে ঝুঁকে ফিসফিসিয়ে মতি ভাইকে কি যেন বলল মুনি। শুনে মুখটা আনন্দে চিকচিক করে উঠল তার। তাহলে সে যা আজ করেছিল ঠিক তাই। পয়সা দিয়ে ওরা চলে যাচ্ছিল। মতি ভাই পিছন থেকে ডাকলো ওদের। ডেকে পয়সাগুলি ফিরিয়ে দিল হাতে। মুনিম অবাক হলো। কি ব্যাপার, এগুলো অচল নাকি? না না, অচল হতে যাবে কেন? মতি ভাই লজ্জিত হলো। চায়ের পয়সা দিতে হবে না, যান। সে কি কথা? জোর করে পয়সাগুলো হাতে গুজে দিতে চাইল মুনি। মতি ভাই তবু নিল না। জানতো। রাস্তায় নেমে রাহাতকে বিদায় দিল মুনিম। বলল, তোমার আর অপেক্ষা করে লাভ নেই, তুমি যাও। লিফলেটগুলো প্রেস থেকে নিয়ে আমি একটু পরেই আসছি। তুমি আসাদকে গিয়ে বলো নীলার সঙ্গে দেখা করে ও যেন দেয়াল পত্রিকাগুলো নিয়ে আলাপ করে। রাহাত ঘাড় নেড়ে সম্মতি জানালো।
তারপর ধীরে ধীরে বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে গেল। পকেট থেকে একটা রুমাল বের করে মুখ মুছল মুনিম। এটা একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে ওর। এ নিয়ে অনেকেই ঠাট্টা করে, কিন্তু ও হাসে, কিছু বলে না। রুমালটা আবার যথাস্থানে রেখে দিল মুনিম। এখান থেকে সোজা প্রেসে যাবে কিনা ভাবল। ভাবতে গেলে কপালে ভাঁজ পড়ে ওর। মুখখানা সুচালো হয়ে আসে, চোখ জোড়া নেমে আসে মাটিতে। মুনিম ভাবছিল, এমনি সময় একটা বাচ্চা ছেলে রাস্তার ওপাশ থেকে ছুটে এসে হাত চেপে ধরল ওর। মুনিম ভাই, আপনাকে আপা ডাকছে। আরে মিন্টু যে, তুমি এখানে? আপনাকে আপা ডাকছে। ও, হঠাৎ মুনিমের খেয়াল হলো, তাই তো, ডলিদের বাসার কাছেই দাঁড়িয়ে আছে সে। এতক্ষণ কোনো খেয়ালই ছিল না। নিজের এই অন্যমনস্কতার জন্য রীতিমতো অবাক হলো মুনিম। একটু ইতস্তত করে বলল, ইয়ে, এখন আমি না খুব ব্যস্ত, বুঝলে মিন্টু। তোমার আপাকে গিয়ে বলো পরে আসি। না, তাহলে আপা আমায় বকবে। ওই তো উনি দোরগোড়ায় দাঁড়িয়ে, চলুন না। মিন্টু একেবারে নাছোড়বান্দা। ওকে অনেক করে বোঝাতে গিয়েও ব্যর্থ হলো মুনিম। চোখ জোড়া বিড়ালের চোখের মতো জল জল করছিল ডলির। মুখটা লাল হয়ে উঠেছিল রাগে। দোরগোড়ায় পৌঁছতে না পৌঁছতেই বলল, না এলেই তো পারতে। আসতে তো চাইনি, জোর করে নিয়ে এলো। তাই তো বলছি, এলে কেন? চলে যাও না। আহ, বাঁচালে তুমি, বলে চলে যেতেই উদ্যত হলো মুনিম। পেছন থেকে চাপা গলায় ডলি চিৎকার করে উঠল, আবার যাচ্ছ কোথায়? কেন, তুমি যে যেতে বললে। না, ভেতরে এসো, তোমার সঙ্গে কথা আছে আমার। ডলির পিছু পিছু ভেতরে এসে ঢুকলো মুনিম। বাসাটা বেশ বড় ডলিদের। সামনে গোল বারান্দাটা পেরুলে সাজানো বৈঠকখানা। পাশের ঘরটা খালি, তারপর চাকরদের থাকবার কামরা। নিচে ওরা কেউ থাকে না, থাকে দোতলায়। মুনিমকে ওর ঘরে বসিয়ে আলনা থেকে তোয়ালেটা তুলে নিয়ে বাইরে বেরিয়ে গেল ডলি। বলল, তুমি বসো, আমি এক্ষুনি আসছি। আমি কিন্তু বেশিক্ষণ বসতে পারবো না, পরক্ষণে জবাব দিল মুনিম। ডলি তখন চলে গেছে। এ ঘর মুনিমের অনেক পরিচিত। বহুবার এখানে এসেছে সে, বসেছে, ঘন্টার পর ঘন্টা গল্প করেছে ডলির সঙ্গে। একটাই খাট, খাটের পাশে ডলির পড়বার ডেস্ক, একখানা চেয়ার, ডান কোণে একটা তাকের উপর যত্ন করে সাজানো কয়েকটা বই, গল্প, উপন্যাস। ওর মধ্যে একখানা বইয়ের উপর চোখ পড়তে এক টুকরো স্নিগ্ধ হাসির আভা ঢেউ খেলে গেল ওর ঠোঁটের কোণে। এই বইটা ডলিকে উপহার দিয়েছিল মুনিম। ডলিকে প্রথম দেখেছিল মুনিম দীর্ঘ 6 বছর আগে। দেশ বিভাগের পরে তখন সবে নতুন ঢাকা এসেছে। বাবা মা তখনও কলকাতায়। ঢাকায় এসে জাহানারাদের বাসায় এসে উঠেছিল মুনিম। সম্পর্কে জাহানারা ফুফাতো বোন। স্বামী স্ত্রীতে ওরা মিডফোর্ডের এখানে থাকত। পাশাপাশি দুটো কামরা, একটা পাকঘর আর সরু এক ফালি বারান্দা। সপ্তাহ খানিক থাকবে বলে এসেছিল মুনিম, কিন্তু জাহানারা ছাড়ল না। বলল, কোনোদিন আসবে তাই ভাবিনি, এসেছো যখন 15 দিন না থেকে যেতেই পারবে না। পাগল হয়েছ? 7 দিনের বেশি থাকলে মা বাবা ভীষণ রাগ করবেন। মুনিম জবাব দিয়েছিল, সামনের বার এলে 15 দিন কেন, মাস খানেক থাকবো। কিন্তু শেষ পর্যন্ত দিন 15 থাকতেই হয়েছে তাকে।
কলকাতায় ফিরে যাবার আগের দিন ডলিকে প্রথম দেখল। হালকা দেহ, ক্ষীণ কোটি, কাঁচা সোনার মতো গায়ের রং। প্রথম দৃষ্টিতে ডলিকে ভালো না লাগার মতো কিছু ছিল না মনিমের। ডলিরা তখন ও পাড়াতেই থাকতো। জাহানারার সঙ্গে আলাপ ছিল বলে ওদের বাসায় মাঝে মাঝে আসতো ডলি। তীক্ষ্ণ নাক, পাতলা চিবুক, সরু ঠোঁটের নিচে এক সার ইঁদুরে দাঁত। ভেতরের ঘরে বসে জাহানারার সঙ্গে গল্প করছিল সে। পর্দার এপাশ থেকে ওকে ঘুরিয়ে ফিরিয়ে দেখলো মনিম। আর পরদিনই ওকে কলকাতায় চলে যেতে হবে ভেবে মনটা কেন যেন সেদিন খুব খারাপ হয়েছিল। বছরখানেক পরে ওরা যখন কলকাতা থেকে স্থায়ীভাবে ঢাকাতে চলে এলো, ডলিরা তখন চাঁটকায়। খোঁজটা জাহানারার কাছ থেকেই পেয়েছিল মনি। জাহানারা প্রশ্ন করেছিল, হঠাৎ ডলির খোঁজ করছো, ব্যাপার কি? যদ্দূর জানি ওর সাথে তো তোমার পরিচয় ছিল না। মুনিম ঢোক গেলে বলল, না এমনি, ওই সেবার তোমাদের ওখানে দেখেছিলাম কি না, তাই। জাহানারা মুখ টিপে হাসল, তাই বলো। তারপর থেকে ডলির কথা প্রায় ভুলেই গিয়েছিল মুনিম। মাঝে মাঝে যে মনে হতো না তা নয়, তবে সে মনে হওয়ার মধ্যে প্রাণের তেমন সাড়া ছিল না। তখন প্রথম বর্ষে পাঠ চুকিয়ে দ্বিতীয় বর্ষ অনার্সে পড়ছে। এমনি সময় একদিন বিকেলে জাহানারাদের ওখানে বেড়াতে গিয়ে ডলিকে আবিষ্কার করলো সে। টেবিলে বসে চা খাচ্ছিল ওরা। ওকে দেখে জাহানারা মৃদু হাসল, আরে মুনিম যে, এসো এসো। তারপর ডলির দিকে মুখ ফিরিয়ে বলল, এর কথাই তোমাকে বলছিলাম ডলি। ডলি আরক্ত হয়ে তাকালো তার দিকে। তারপর আদাব জানিয়ে বলল, জাহানারার কাছে আপনার কথা অনেক শুনেছি। তাই নাকি? খুব সহজভাবে ওর সঙ্গে প্রথম আলাপ শুরু হলো মুনিমের। একগাল হেসে বলল, আমিও আপনার কথা অনেক শুনেছি, ওর কাছ থেকে। কি শুনেছেন? চায়ের কাপটা ঠোঁটের কাছে তুলে এনে আবার নামিয়ে রাখলো ডলি। মুনিম বলল, আপনি যা শুনেছেন তাই। উত্তরটা শুনে নিরাশ হয়েছিল ডলি, কিন্তু নির্বাক হয়নি। মাঝে মাঝে দেখা হলে এটা সেটা নিয়ে আলাপ করতো ওর সঙ্গে। কখনো শহরের সেরা হলে ছায়াছবি আলোচনা করত, তো কখনো শেক্সপিয়ারের নাটক কিংবা শেলির কবিতা। প্রথম প্রথম এই আলোচনা ঘনায়ু হতো, পরে দীর্ঘায়ু হতে শুরু করলো। একদিন দুপুরে ওকে একা পেয়ে জাহানারা অকস্মাৎ প্রশ্ন করে বসলো, আচ্ছা মনি, ডলিকে তোমার কেমন লাগে? সহসা কোনো উত্তর দিতে পারল না মনি। ইতস্তত করে বলল, ও মন্দ না, বেশ ভালোই তো। শেষের কথাটার উপর বিশেষ জোর দিল সে। জাহানারা মুখ টিপে হাসল, এই ব্যাপার। কেন, কি হয়েছে? তড়িঘড়ি পরক্ষণে প্রশ্ন করে উঠল মনি। না এমনি। তো তুমিও অমন লাল হচ্ছ কেন? এতে আবার লজ্জার কি হলো? এবার শব্দ করে হেসে উঠল জাহানারা। আমি সব জানি, ডলি আমাকে সব বলেছে। হাত মুখ ধুয়ে এ ঘরে ফিরে এসে ডলি দেখলো তাকের উপরে রাখা বইগুলো ঘাঁটছে মনি। কি খুঁজছ? ডলি শুধালো। না কিছু না। একটা বই হাতে নিয়ে উঠে দাঁড়ালো মনি। বাড়ির চাকরটা দরজা দিয়ে একবার উকি দিয়ে চলে গেল। তোয়ালে দিয়ে মুখখানা মুছে নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো ডলি। অপূর্ব গ্রীবাভঙ্গি করে বলল, দাঁড়িয়ে রইলে কেন, বসো। বইটা তাকের উপর রেখে দিয়ে মুনিম আস্তে করে বলল, না, এবার চলি। না। মুহূর্তে খোলা দরজাটার সামনে পথ আগলে দাঁড়ালো ডলি। পাগলামো করো না, আমার এখন অনেক কাজ।
কি কাজ? জানো তো সব, তবু আবার জিজ্ঞেস করো কেন? এমনি। কাপড়ের আঁচলটা আঙুলে পেঁচাতে পেঁচাতে মৃদু গলায় জবাব দিল ডলি। তার মুখখানা ম্লান আর বিবর্ণ। খানিকক্ষণ চুপ করে থেকে আবার বলল সে, আজ আমার জন্মদিন। জন্মদিন? ইস, একেবারে ভুলে গিয়েছিলাম। কোনোদিন হয়তো আমাকেই ভুলে যাবে। অদ্ভুত গলায় জবাব দিল ডলি। উনি মিতস্তত করে বলল, কি যাতা বলছো ডলি? ডলি মুখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে মনিমের দিকে তাকিয়ে রইল ক্ষণকাল। ওর মুখে কি যেন খুঁজল, তারপর বলল, তুমি দিনে দিনে কেমন যেন বদলে যাচ্ছ। বদলে যাচ্ছি? পরিবর্তনটা কোথায় দেখলে তুমি? সর্বত্র। যেমন? নিজে বুঝতে পারো না? ওটা কি উদাহরণ দিয়ে বলে বুঝিয়ে দিতে হবে? অত্যন্ত পরিষ্কার গলায় টেনে টেনে কথাগুলো বলল ডলি। মুনিম নীরবে দাঁড়িয়ে রইল। মনে মনে একটা উত্তর খুঁজছিল সে। কি বলবে ভেবে না পেয়ে বলল, চলি। এবার আর বাধা দিল না ডলি। বিষণ্ণ মুখখানা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে দরজার সামনে থেকে সরে গেল। আজ বিকেলে আসছো তো? হ্যাঁ, আসবো। ওর কাছ থেকে বিদায় নিয়ে একটু পরে রাস্তায় বেরিয়ে এলো মুনিম। দুপুরের দিকে রোদ খুব কড়া হয়ে উঠল। বাতাস না থাকায় রোদের মাত্রা আরো তীব্রভাবে অনুভূত হলো। মুনিমের মনে হলো পৃথিবী থেকে সূর্যের দূরত্বটা যেন অর্ধেক কমে গেছে। ভিক্টোরিয়া পার্কের পাশে তার শোবার ঘরখানায় বসে বজলে হোসেন গরমে অস্থির হয়ে পড়েছিল। একটা কবিতা কি একটা গল্প যে লিখবে তাও মন বসছে না। ইউনিভার্সিটিতে ক্লাস ছিল 3টে, 2টো অনার্স, একটা সাবডিভিশন। ওর বড় দুঃখ হলো যে আজ 3টে পার্সেন্টেজ নষ্ট হলো। শুধু আজ নয়, আসছে 2টো দিনও ইউনিভার্সিটিতে যেতে পারবে না সে। কি করে যাবে? জুতো পায়ে দিয়ে গেলে ছেলেরা তাড়া করবে, অথচ জুতো ছাড়া খালি পায়ে হাঁটার কথা ভাবতেও পারে না বুঝলে। খালি পায়ে ইউনিভার্সিটিতে যাওয়া এও কি সম্ভব? পাগল, যত সব পাগলামো। হঠাৎ উদ্যোক্তাদের গালাগাল দিতে ইচ্ছে হলো ওর। খেয়ে দিয়ে কোনো কাজ নেই, কি যে করে সরকার, এসব ছেলেদের ধরে ধরে আচ্ছা করে ঠেঙায় না কেন? গরমে গা জ্বালা করছিল বজলে হোসেনের। বন্ধু মাহমুদকে আসতে দেখে মনটা প্রসন্ন হয়ে উঠল। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে। বলল, আরে মাহমুদ যে, এসো এসো, কি খবর? উত্তরে কাঁধটা বেশ কায়দা করে ঝাঁকালো মাহমুদ। তারপর সিগারেটের একরাশ ধোঁয়া ছেড়ে বলল, এই এদিকে একটা কাজে এসেছিলাম, ভাবলাম তোমাকে এক নজর দেখে যাই। কি ব্যাপার, আজ বেরোনি? বুঝলে মাথা নাড়ল। সিগারেটে একটা টান দিয়ে মাহমুদ কি যেন ভাবতে লাগলো। গোয়েন্দা বিভাগে চাকরি করে সে। এককালে কবিতা লেখার বাতিক ছিল খুব। সেই সূত্রেই বজলের সঙ্গে আলাপ। এখন আর লেখে টেখে না, একা থাকে শহরে। মা আর ছোট এক বোন আছে, তারাও দেশের বাড়িতে। একটু কাল পরে বজলে প্রশ্ন করল, এদিকে কোথায় আসছিলে? মাহমুদ জবাব দিল, একটা প্রেসে। প্রেসে? প্রেসে কি কাজ তোমার? বজলে অবাক হলো। তারপর সোৎসাহে বলল, কবিতার বই ছাপাতে দিয়েছো বুঝি? চমৎকার, কংগ্রাচুলেশনস মাহমুদ। আমি বলিনি তুমি ওই চাকরিটির মাথা খেয়ে আবার কবিতা লিখতে শুরু করো। অন গড বলছি, তুমি খুব শাইন করবে।
ওর কথা শুনে হঠাৎ শব্দ করে হেসে উঠল মাহমুদ। বলল, তোমাদের ছাত্ররা নাকি এখানে একটা প্রেসে লিফলেট ছাপাতে দিয়েছে, খবর পেয়ে খোঁজ নিতে এসেছিলাম। নইসেন্স। ধপ করে বিছানায় গা এলিয়ে দিল বজলে। তোমাদের সবাইকে ওই একই ভূতে পেয়েছে। খানিক জানালা দিয়ে বাইরে তাকিয়ে থেকে অন্যমনস্কভাবে বলল, কিছু পেলে? না। মাহমুদ একটা লম্বা হাই তুলল। ভার্সিটির খবর কি? বজলে সংক্ষেপে বলল, জানি না, আমি যাইনি। তারপর কি মনে হতে বিছানা ছেড়ে উঠে বসল সে। টেবিলের ওপর থেকে একটা খাতা টেনে নিয়ে আবার বলল, কাল রাতে হঠাৎ একটা দীর্ঘ কবিতার জন্ম দিয়েছি, দেখো তো কেমন হয়েছে। বলে কবিতাটা টেনে টেনে আবৃত্তি করে তাকে শোনাতে লাগলো বজলে হোসেন। শুনছিলেন জহির রায়হানের কালজয়ী উপন্যাস আরেক ফাল্গুন। আজকের জন্য এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হৃদিতা শেহরিনের সাথেই থাকবেন।